এই ভিডিওটা আমি করতে এসেছি একটা টক্সিক দালালকে নিয়ে। দালাল মানে কে বুঝতেই পারছো, ওয়াইটিতে দালাল নামে বিখ্যাত কে বুঝতে পারছো? এবং কোনো কুকুরের পাট্টা পরে যে মানুষ এত খুশি হয়, গলায় এরম হিলিয়ে হিলিয়ে দেখায়, দেখো আমায় পাট্টা পরিয়েছে, সেই দালালটাকে নিয়ে কথা বলতে এসেছি। দালালটা বলছে যে ব্লগে মির্চি মশলা ডালবার জন্যে মারিয়ার ব্লগ নাকি বেজান হয়ে যায়, যখন প্লেন হয়ে যায় তখন নাকি থাম্বনেলে ওই টক্সিক দালালটাকে ঠুকে কথা বলে। এত অকাত আছে? মারিয়ার মতো একটা বড় আপকামিং আপরাইজিং ব্লগারের কন্টেন্ট হবার তোর অকাত আছে? বড্ড বাতেলা তো তুই মারিস। মারিয়ার বর বাচাল, মারিয়া বর বাতালা বাড়ে, বেশি বলে কি না, যখনই মারিয়া কোনো জিনিস একটু বেশিক্ষণ ক্যামেরায় দেখায়, মারিয়া বরের একটা কথা আছে যে তুমি কি এটা প্রমোশন করছো নাকি, তুমি এটার এতক্ষণ ধরে দেখাচ্ছ। একটা অ্যাশ কালারের ব্ল্যাক ব্যাগ ওরা ফ্রি পেয়েছে, অনেক কিছু কিনেছে যার জন্য। ওটা ওর কথা বলার ভঙ্গি তোর পছন্দ না হয় তুই মারিয়ার ব্লগ দেখবি না। মারিয়ার বর বাতেলা মারছে বলার তোর অকাত আছে? তোর বরের মুখে তো তুই জিভই রাখিস নি। তুই তার গলায় এত জোর কষে বকলস বেঁধেছিস না, যে সেই ভেড়া বলে ওয়াইটিতে এমনিই বলে, ভেড়াও ম্যা 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 করে। তোর বরের মুখে একটা আওয়াজ নেই, বুঝতে পারছিস? মারিয়ার ব্লগ দেখতে আমার এমনিই ভালো লাগে, আমি দেখছিলাম আজকে। আচ্ছা, মানুষ মানুষের টেক কেয়ার করে যেটা, আজকে এই যে মন্দিরার থেকে ভুলটা হয়েছিল কেন? কারণ মন্দিরার বরের আবার কি একটা অসুখ ধরা পড়েছে, সানস্ট্রোকটা নয়, সানস্ট্রোক কিন্তু লু লেগে যেটা হয়, প্রচণ্ড গরমে লু লাগলে যেটা হয়। তো মন্দিরার বর কি অত বাইরের কাজ করে? যারা তোমরা ওর রেগুলার ভিউয়ার তারা বলতে পারবে। সানস্ট্রোক কাদের হয়? যারা নিয়ম করে খাক না খাক অফিস যেতে হচ্ছে বা ব্যবসার কাজে হচ্ছে, মানে বেরোতেই হবে এরম মানুষের। যারা বাড়িতে বসে নাইটির বিজনেস করে তাদের সানস্ট্রোক হওয়ার চান্স কিন্তু খুব কম। যাই হোক, মন্দিরা যখন বলছে ওটাই ঠিক, ঠিক আছে। এবার ও আবার ওর মাকে মার্কেটে পুট করে দিয়েছে, আবার মন্দিরার বাড়ির লোকেরা না তাদের নিয়ে কন্ট্রোভার্সি করলে খুশি হয় আমার মনে হয়। এই যে ওর কাকি শাশুড়িকে নিয়ে কন্ট্রোভার্সি করলো, আমার কিরম মনে হয় ওর কাকি শাশুড়ি এই অ্যাঙ্গেলে ব্যাপারটাকে দেখছে, বা ওকে দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে বা বুঝেছে যে তোমাকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করবে, তোমার চ্যানেলটা উঠে যাবে। বুঝতে পারছো? আমাদের নিয়ে কথা বললে যেমন আমাদের প্রচণ্ড রাগ হয় বা কখনো ইগনোর করি, বুঝতে পারছো? কিন্তু ওদের পরিবারটাই এমন, কারণ মন্দিরা ওকাতের থেকে বেশি পয়সা কামাচ্ছে। এই তো আজকে 52K ভিড় দেখে এলাম, শুধু অসুখ করেছে অসুখ করেছে করে। সে তো শুধু এই ব্লগ দেখিয়েও তো নয়, তার মধ্যে কন্ট্রোভার্সি গুঁজে আর একটা ওই কুত্তা টাইপ দালালকে পুষে রেখে। আচ্ছা, এখানে একটা জিনিস বারবার বলছে যে ব্লগে জান ডালার জন্যে তুই আমাকে ঠকিস, নিজের দিকে আঙুল তুলবি। তুই এসছিস আমার কাছে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে ছেঁড়ে খাচ্ছে, ব্যাপারটা হচ্ছে তোকে দালালি দিতে এসছিল। ও যদি তোর কাছে এসেছিল তোকে কন্টেন্ট দিতে এসে, তুই নিলি কেন? তুইও তো কুকুরের মতো কোন ব্লগার তোকে পাত্তা দেবে সেই জন্যে ওয়েট করে থাকিস, হাঁ করে জিভ বার করে হ্যাঁ 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 করিস, বুঝতে পারছিস? তুই নিলি কেন? ওর বর ওর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে, ও মন ভালো করতে তোর কাছে এসছে। তুই যে এত বড় টক্সিক মাল ও কিন্তু বুঝতে পারেনি যে কোনো দিন মন ভালো করার জন্যে মন খুলে তোর সঙ্গে দুটো কথা বলেছে, তার দাম চাইবে প্রত্যেক দিন তুই ওকে কন্টেন্ট করে করে, সেটাও বুঝতে পারেনি। অ্যাকচুয়ালি ও কনসিভ করে গেছে, টাচউড, খুব ভালো হেলদি বেবি হোক, মারিয়ার নজর না লাগে। তোর বড্ড হিংসে হচ্ছে নাকি? আচ্ছা, কোনো পুরুষ যদি বাড়িতে বউয়ের কাজে হেল্প করে বা বউকে টেক কেয়ার করে, সে কি মহিলা হয়ে যায়? এই জিনিসটার অভাব ছিল বলেই কিন্তু মন্দিরার লাইফে অত বড় ছন্দপতন হয়েছিল। আজকে মেয়েটা না থাকলে মন্দিরা কি ঘর সংসার করতে পারতো? তোমরাই বলো তো। পরিবার ছেড়ে হুল বলে একটা কার সঙ্গে চলে গেছিলো, এরমই শুনেছি ওয়াইটিতে। আমি ভাই জানি না, দেখে আসিনি, ওয়াইটিতে শুনেছি। ওয়াইটির কথা ওয়াইটিতেই দিচ্ছি, বুঝতে পারছো? আর কিছুটা তো এ রটিয়েছে এই দালাল, এই টক্সিক দালাল তো কিছুটা রটিয়েছে। টক্সিক দালাল নিজেই বলছে আমি সব থেকে বেশি কামিয়েছি ওই সময়টা, কারণ মন্দিরাকে ইউজ করে পরকীয়া প্রমোট করে সব থেকে বেশি কামিয়েছে, এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওতে একটা কথা বলে দিই, এটা টপিক নয়, সেটা হচ্ছে টিনার ওই ইট এপিসোড কবে শেষ হবে।
রোজ বাড়ির কাজ শুরু হচ্ছে, ইট আসছে। কী কাজ শুরু হচ্ছে রে মা, একটু খুলে বল না জিনিসটা কি। তবে এক একটা ব্লগারের না একটা সিগনেচার মুভ থাকে, বুঝতে পারছো? যেমন ধরো সিগনেচার মুভ বা একটা বৈশিষ্ট্য থাকে। টিনার ভিডিওতে একটু ধোঁয়াশা থাকবে, এটাই বৈশিষ্ট্য, ঠিক আছে। একটুখানি একটুখানি অ্যাম্বিগুইটি, একটুখানি মানুষের একটুখানি ধাঁধা, যে কী ব্যাপারটা কী, সেটাই তো ভিউয়ার টানবে, ভিউয়ারদের একটু চোখ কান্না রাখবে। জানো তো, এমনি গল্পের বই আমি এক সময় লেখালেখিও করেছি, আমি পড়াশোনার জগতের মানুষ, লেখালেখিও করেছি। সেই সময়ে বিভিন্ন বই পড়েছি, ক্লাসে টিচাররাও শিখিয়েছে যে উপসংহারটা এমনভাবে দেবে দর্শকরা ভাববে জিনিসটা নিয়ে। ক্লাসে টিচার আমার তোমার ছিল, মানে লিটারেচার ছিল, যে কখনো সমস্ত কথা নিজের লেখায় নিবন্ধে বা এসেতে বলে দেবে না। গল্পতে তো নয়, ছোট গল্পতে তো নয়। আমাদের কলেজে ইউনিভার্সিটিতে মানে গল্প কম্পিটিশান হতো, শর্ট স্টোরি রাইটিং কম্পিটিশান হতো। তো তার আগে যে ছোট্ট একটু সেমিনার টাইপের, মানে স্টুডেন্টদের প্রিপেয়ার করার জন্যে টিচাররা যে লেকচার দিত, তাতে প্রথম যে টিচিংটা আমার এখনও মনে আছে, সেটা হচ্ছে ডোন্ট সে এভরিথিং ইন ইয়োর স্টোরি। দর্শকদের ভাবতে দেবে যে এরপর কী হলো, এরপর ওই হলে এই হতো কি, ওইটা না করলে ভালো হতো কি, ওটা করে কি ভুল করলো। দর্শকরা বা রিডাররা, পাঠকরা যত এই জিনিসটা ভাববে, তত কিন্তু তোমার স্টোরি সাকসেসফুল হবে। সুতরাং ডোন্ট সে দ্য লাস্ট ওয়ার্ড ইন ইয়োর স্টোরি, লেট দ্য অডিয়েন্স, লেট দ্য রিডার্স থিঙ্ক অ্যাবাউট দ্য লাস্ট ওয়ার্ড। তো সুতরাং টিনার ক্ষেত্রেও আমি এই কথাটা সবসময় লাগু করি। তবে অতিরিক্ত ধোঁয়াশা অনেক সময় একটুখানি ইমপেশেন্ট করে দেয়, অধৈর্য করে দেয়। ঠিক আছে, টিনা যখন তোমার ব্লগার, বুঝতে পারছো, এটাকে বলে ক্রিয়েটিভ লিবার্টি। ক্রিয়েটিভ লিবার্টি এটা কিন্তু বড় বড় তোমার ইয়েদের ক্ষেত্রেও খাটে, সিনেমা ক্রিটিক যারা, তারা বলে এটুকু তো হয় ক্রিয়েটিভ লিবার্টি। যেমন ধরো শরৎচন্দ্রের দেবদাস নিয়ে কেউ কাজ করছে, একটুখানি শরৎচন্দ্রের যে রিয়েল এটা থেকে একটু সরিয়ে দিল, ওইটাকে কিন্তু কেউ গলায় বন্দুক ধরে না, বলে এটা ক্রিয়েটিভ লিবার্টি। আর কিছু আদেকলা, মানে বেঙ্গলের যে এত অধঃপতন হয়েছে, একটা ব্লগারকে তাকে মালা পরিয়ে পুজো করতে শুরু করেছে। ওই প্রবাসীর কথা বলছি, সে অন্যায় পর অন্যায় করছে, ওই প্রবাসীর মহুয়ার জন্যে আজকে নিউজ ফিডে মরা ভাসছে, তার শাশুড়ির মরা, অথচ শাশুড়ির গায়ের ঘাম সে মানে শুকে শুকে মরছে। এইরকম একটা দেখলাম, ও এত ভালোবাসে শাশুড়িকে। এইটা তোমার প্রমাণ করলো যার অত শোক হবে সে এত ঘুরে ফুরে এনজয় করতে পারে। এই দেখো আজকে এই পার্কে নিয়ে যাচ্ছে, ওই পার্কে নিয়ে যাচ্ছে, আর এই আধেকলা কিছু পা চাটা দর্শক আছে, বুঝতে পারছো? একটা মানুষ ব্লগ দিয়ে রোজগার করছে, এরা তার পা চাটছে বসছে। মানে কত বড় আদেকলা, কত বড় আদেকলা। এরা সমালোচনার কথাটাই বোঝে না। আর সমালোচনা এই যে কথাগুলো, এগুলো আমার নিজেরই কন্টেন্ট। আমি কিন্তু ওই শ্রাদ্ধ ব্লগারের কোনো ক্লিপিং তুলে দিয়ে ছাড়ছি না, সুতরাং এটা আমার নিজেরই কন্টেন্ট। আপনারা অশিক্ষিত মূর্খ হতেই পারবেন, আপনারা অশিক্ষিত বেশ মূর্খ হলে কিছু কথা শিখে নিন। ব্লগারদের কন্টেন্ট সব সময় সমালোচনার যোগ্য, বুঝতে পারছো? একটা জিনিস দেখো, যে মানুষের শাশুড়ির ঘাম এত প্রিয়, সোনাটার থেকে ঘামটা প্রিয়, এটাই দেখাচ্ছে, অথচ সে রিমি রূপার হেল্প করে না। ঠিক আছে, সে কতগুলো প্লেট লোককে আঁশপান্না বলে আমাদের নিয়মভঙ্গের দিন খাইয়েছে, সেটা শুনিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং তার বাপের বাড়ি থেকে কোন এক কাকা তার শাশুড়ির জন্য মাখা সন্দেশ নিয়ে আসতো, সেটা শুনিয়েছে। মানে ওর বাপের বাড়ির তরফ থেকে একটা পয়সা খরচা হলে সেটা ঢাক পিটিয়ে বলছে। তো শ্বশুর বাড়ির লোকরা কিন্তু ওর জন্যে কেউ কিচ্ছু করেনি এতদিনেও। এমন করছে, লোকের রবীন্দ্র সমালোচক আছে, নজরুল সমালোচক আছে, তোমার নজরুল সমালোচক আছে, আর মৌহা ভুল করলে সেটা বললে এরা কামড়াতে আসে। মানে এরা একবারে ছোটলোক পরিবার থেকে বিলং করে, সমালোচনা ব্যাপারটাই বোঝে না। রবীন্দ্র সমালোচক বলে একটা গ্রুপ আছে, আর কোথাকার কি একটা ছেঁদো ব্লগার শাশুড়ির মরা বিক্রি করেছে, তার নাকি এত শাশুড়ির প্রতি প্রেম, তাহলে সে এত ঘুরে বেড়াতে পারে? সে নববর্ষের বাজার করছে, আর তোমরা বলছো নারীর টান। আজকে ওর বাচ্চাগুলো দেখো,
রিয়া ফ্রম ইউএসএ একটা ব্লগ দেখলাম, এখনও পুরোটা দেখা হয়নি কারণ আমার বেশিক্ষণ দেখতে দেয় না ওয়াইটি, আমার উচিত নয় দেখা। আমার মাথার যন্ত্রণার জন্য ওষুধ আনতে গেছে এখন, বুঝতে পারছো, কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হচ্ছে, প্লাস মানুষগুলোর হেডেক বলো দেখিনি, কাজকর্ম ছেড়ে 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, সেবা করছে। সুতরাং আমাকে যা বলে আমি তাই শুনি, আমার বেশিক্ষণ এই মোবাইল দেখা উচিত নয়। হ্যাঁ, শুধুমাত্র কন্টেন্টটুকু দেখি, কন্টেন্ট খুঁজে পেতে আমার যথেষ্ট প্রবলেম হচ্ছে। আমি ওই 3-4 দিন হসপিটালে ছিলাম, আমার নিউজ ফিড উল্টোপাল্টা হয়ে গেছে। কী সব আসছে ভিডিও, এগুলো আমি সজ্জমে দেখি না, এগুলো নিয়ে আমি কাজও করি না, নট ইন্টারেস্টেড করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তো একটা কথা বোঝো, কতগুলো ব্লগার তারা নিজেদের বাড়ির যে কথাগুলো ওগুলো নাটক করে কিছু অসভ্যতা এবং কিছু নোংরামো দিয়ে পরিবেশনা করে তারা রোজগার করছে। তাদের পুজো করার স্টেজে নিয়ে যেও না, সমালোচনা তো করবোই, মরা বিক্রি করবে, নিউজ ফিডে খুললেই মরা ভাসছে, মৌহার শাশুড়ির মরা ভাসছে, এটা সম্পূর্ণ ওই ডলার লোভী ব্লগারটার জন্যে। যতদিন ও অন্যায় করেনি ওকে নিয়ে কেউ তো বলেনি, তাও তো আমি ভদ্রভাবে বলি, রোস্টার হলে ছেঁড়ে ফেলে দিত। তো যাই হোক, একটা জিনিস, এই ভিডিওটা করতে এসেছি সুকে নিয়ে, শু নয়, ও টক্সি দালালটাকে নিয়ে। মারিয়ার সুখে হিংসে করছে, মারিয়ার বর একটুখানি হেল্প করে দেয়, বুঝতে পারছো, কেয়ারিং মানেই তাই, কেয়ারিং মানেই সবসময় এরম করে আই লাভ ইউ তা নয়। আমার যেমন, আমার এখন কেয়ার কীভাবে করছে, একটু চা করে দিচ্ছে, হাতে হাতে চাটা দিয়ে যাচ্ছে, খাওয়া হয়ে গেলে কাপটা নিয়ে চলে যাচ্ছে, এটাই কেয়ার, এটাই ভালোবাসা, প্রয়োজনে যে পাশে দাঁড়ায়, বুঝতে পারছো, এইটাই সেবা, এই সন্তানের ক্ষেত্রে সেবা, হাজব্যান্ডের ক্ষেত্রে ভালোবাসা, যেটা মন্দিরার লাইফে মিসিং ছিল বলেই মন্দিরার ওই এপিসোডটা ঘটেছে। এবং এই রকম একটা দর্শকরা জনে জনে বললো এইরকম টক্সিকটাকে ঢুকিও না, ও বলে বলে সোমনাথের মনের মধ্যে এমন একখানা ব্যারিয়ার গড়ে তুলছে যে এক্ষুনি আমাকে তো মালতী মেশো বলবে আমি মন্দিরারকে যদি 1 কাপ চা করে খাওয়াই, এবার ওই 1 কাপ চা মাথায় একটু হাত বুলিয়ে দেয়া ওটা পরম পাথেয় হয়ে দাঁড়ায়, জানো, হাজব্যান্ড চা করে দিয়েছে, আরে 9 লাখা হারের থেকে প্রিয়, 9 লাখা হার ডায়মন্ড নেকলেসের থেকে প্রিয়, বুঝবে কী করে যারা নিজেদের বরকে ভেড়া বানিয়ে রাখে, তারা বুঝবে কী করে। আজকে তোমার মালতী মেশো বলছে তোমার মালতী মেশো বলছে তোমার মানে মারিয়ার বরকে বলছে, আরে তোর বর তো কবে থেকে মালতী মেশো হয়ে আছে, নিজের বাড়িতে, নিজের বাপের করে দেয়া দোতলা বাড়িতে কোনো ভদ্র ঘরের পুরুষ মানুষ কাপড় কাচবে, করে দেখা দেখিনি, ঘাড় ধরে পেছনে 2 লাত মেরে বউটাকে তাড়াবে। ভদ্র ঘরের পুরুষ মানুষ নিজের বাড়ির বাপের করে দেয়া দোতলা বাড়িতে বসে বউয়ের কাঁথা কাছে। মালতী মেশো তোর বাড়িতে আছে, বুঝতে পারছিস, মারিয়ার ইয়েতে হিংসে করছিস কেন, মারিয়ার সুখে হিংসে করছিস কেন? ঘরের কাজ যেটা মারিয়া পারছে না সেটা করে দিচ্ছে, ওইটাই তো কেয়ার রে, ওইটাই তো টেক কেয়ার। তুই বুঝবি কী করে, তোকে তো টেক কেয়ার কোনোদিন করেনি, তোকে তো এটিএম কার্ড হিসেবে ইউজ করছে। ঠিক, রাইট ফর ইউ, ঠিক হয়েছে। তুই যেমন টক্সিক, অন্য লোকের সম্পর্ক ভাঙতে চাস, আর মারিয়া তোকে ইউজ করেছে, তুই তো দালাল, তোকে দালাল হিসেবে দালালই দিয়েছে, যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে খাচ্ছে, মানে তোকে ওর হয়ে বলার পাট্টা দিয়েছে, বুঝতে পারছিস, বোঝো ঠেলা। তার ব্রেকআপ হয়েছে, সে হয়তো এসে 2টো কথা বলেছে, তার জন্যে দুটো সান্ত্বনা দিয়েছে, সেইটাও কন্টেন্ট করে বিক্রি করবে যে আমি 2টো ভালো কথা বলেছি, তার দাম নেব না। এইরকম টক্সিককে কেউ ফোন অবধি করো না, এই কল রেকর্ড তুলে রেখে ছেড়ে দেবে। আবার আমার কন্টেন্ট আবার যোগ্যতা নেই, আরে তুই কী রে, তুই কি, তোর কিসের ঢ্যাকের যোগ্যতা, তুই তো লোকের বাড়ি গিয়ে খাসির মাংস খেয়ে এসে তাদের হয়ে ভুল বকবক করিস, তাদের হয়ে তুই চাটুকারিতা করিস, বুঝলি। মারিয়া কিন্তু নিজের কন্টেন্ট দেয়, তার বর তার জন্যে যেটা করছে প্রেগনেন্ট অবস্থায়, এটাকে কেয়ার বলে, এটাকে মালতী মেশো বলে না, কারণ তোদের বাড়িতে তো এই কালচার নেই, তুই তো জানবি না। তোর বর মালতী মেশো, তোর বর যে নিজের বাপের দেয়া 2 তলা বাড়িতে বসে তোর কাঁথা কেচে দিয়েছে, তোর সায়া কেচে দিয়েছে, বুঝতে পারছিস, ওইগুলো মালতী মেশো। তোর বর মালতী মেশো, মারিয়ার বর নয়। মারিয়ার বর হচ্ছে কেয়ারিং,
বুঝতে পারছো? যেমন আমার এখন নিজের যে কন্ডিশনটা হয়েছে, আমি উইক হয়ে গেছি, আমার শরীর খারাপ কিছু না, বুঝতে পারছো? এখন যে আমার কাজগুলো যারা করে দিচ্ছে সেটাই তো কেয়ার, যাতে আমার কাজ না করতে হয়, বুঝতে পারছো? এই যে আমার জন্য এখন বিশাল বিশাল সাইজের কলা, ডাব আর ওই মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে এসছে, এইগুলোই কেয়ার। বুঝতো? স্বামী স্ত্রীর যে লাইফে প্রতিদিন গোলাপ নিয়ে আই লাভ ইউ বলার থেকে এক কাপ চা করে দেয়া, একটু মাথায় হাত বুলিয়ে দেয়া, এই যে বন্ধন না, এই বন্ধন 7 জন্মের চেয়ে বেশি বন্ধন, এই বন্ধন ছাড়া যায় না। বিকেল হলেই মনটা ছকছক করে, ও থাকলে আমায় চা করে খাওয়াতো। মালতী মেশো নয়, তার মানে তোর বাড়িতে তোর বাপ কোনোদিন তোর মায়ের টেক কেয়ার করেনি, আর তোর বর তোর কোনোদিন টেক কেয়ার করেনি, তুই জানিসই না। তো এই টক্সিল দালাল, এই টক্সিক দালাল, আমি যেটা পড়লাম ওই মন্দিরার কমেন্ট বক্সে যেটা পড়লাম, যে ছদ্দি ভাই নাকি ছুঁচ হয়ে ঠুকে ফাল হয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ কি? ও নাইটির বিজনেস করতে শুরু করেছে, এবং কেউ একজন লিখেছে, আমি কিন্তু পড়েছি কমেন্টটা, যে যারা মন্দিরার থেকে নাইটি নাও তারা কেউ একটাও এই টক্সিক দালালের থেকে নাইটি নেবে না, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে, বুঝতে পারছো? সোমনাথ বারণ করেছিল, মন্দিরা শোনেনি। মন্দিরা ভেবেছে কন্ট্রোভার্সি কুইনকে নিয়ে কবজা করে মুখে একটুখানি রুটি ছুঁড়ে দিয়ে কুকুরের মতো ওটাকে ইউজ করবে, কিন্তু ওই কুকুর যে ওর জীবনটাকে ছিঁড়ে ফালা করে দেবে সেটাও বোঝেনি। আজকে ও মসজিদে গিয়ে ঝাড়িয়ে আসছে, দর্শকরা জনে জনে বলল যে ওই রকম একটা অশান্তি ঘটাবে, সংসার নষ্ট করে দেবে একটা মহিলাকে নিজের বাড়িতে ঢুকিও না। সেই দর্শকদের কথা মন্দিরা শুনলো না। আজকে দেখো, আজকে গিয়ে তোমার মসজিদে গিয়ে ঝাড়িয়ে আসতে হচ্ছে, অবস্থা দেখেছো? আরও হবে। ওই মহিলা প্রচণ্ড হিংসুটে মহিলা। মারিয়ার লাইফটা দেখছো? দু ধরনের প্রাণী আছে, এক হচ্ছে দেখে শেখে আর এক হচ্ছে ঠেকে শেখে। মন্দিরার মতো চালাক মহিলা, তার তো ঠেকে শেখা উচিত না, তার তো দেখে শেখা উচিত। আজকে মারিয়ার এগেনস্টে ইউজ তো হচ্ছে অন্য কিছু মানুষ, যেমন দেবশ্রীর মুখে অনেক কথা শুনেছি যেগুলো কিন্তু মন্দিরা না বললে বাইরের লোকে জানার কথা নয়। যেমন কাকি শাশুড়ির সম্বন্ধে অনেক কথা মন্দিরা না বললে দালালের এত বড় বুকের পাটা হয় কী করে, আমি সবটাই জানি, এরম চোখ বড় করে করে। দালালের ভিডিও আমি দেখি না, কারণ কি দালালের ভিডিও দেখলে আমার সেই শকুনটার কথা মনে পড়ে যায়। জানো, ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে প্রাইজ পেয়েছিল একটা ফটো, সেই ফটোগ্রাফার নিজেকে শেষ করে দিয়েছিলেন। সোমালিয়ায় একটা বাচ্চা এরম করে ধুঁকছে, আর একটা শকুন বসে আছে, বাচ্চাটা মরে গেলে আর খাবে। ফটোটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল নাকি। সেই শকুনের যে মুখ চোখটা, সেটা এই দালালের চোখে মুখে দেখতে পাই। পুরো আস্ত শকুনি, মানুষের শান্তি খায়, মানুষের সম্পর্ক খায়, মানুষের সমৃদ্ধি খায়। এখন তো বলছি যেটুকু, যে মন্দিরার যেরম 2-4টে নাইটি, ওর কমেন্ট বক্সে দেখলাম 2-4টে কমেন্ট দেখলাম, যে যারা মন্দিরা দিদিভাইয়ের কাছ থেকে নাইটি নেবে তারা কেউ ওই দালালের থেকে নাইটি নেবে না। 2-4টে নাইটি বিক্রি কম হয়ে যাচ্ছে কিন্তু এই দালালটার জন্যে, বুঝতে পারছো? অথচ ঠিক এই অ্যাঙ্গেলেই কিন্তু ও মারিয়াকে কন্টিনিউ গ্রিল করে গেছে, এবং মন্দিরাকে মারিয়ার এগেনস্টে পোক করেছে, দেখ তোর বিজনেস খাচ্ছে, তোকে বলে করেনি, বুঝতে পারছো? আজকে দেখো নাইটির বিজনেসে চলে এসছে, কিন্তু সবাই বলেছিল এই কালসাপকে নিয়ে এসো না, একে নিয়ে এসো না, বুঝতে পারছো? বেহুলা লক্ষিন্দর বেশ সুন্দর করে সংসার করছো, তার মধ্যে এই কাল নাগিনীকে ঢুকিও না। তো মন্দিরা শুনলো না, মন্দির আরও কন্ট্রোভার্সির লোক। কেন বাবু? তোমার এই শ্বশুরপটি ব্লগেই তো 52K তো আজকে হয়েছে। ওদিকে দেখো হাফ প্যান্ট বাহিনী গোষ্ঠী শুদ্ধ হাফ প্যান্ট পরে নোংরামো করছে, নাচানাচি করছে, তবু ওদের 7-8K বেশি ভিউ যাচ্ছে না। তোমার তো এমনি ভিউ হচ্ছে, এমনি তো বেশ ভিউ হচ্ছে, তো কেন এটার ছোঁয়া লাগাচ্ছ? এর ছোঁয়া লাগলে আমার মনে হয় অকল্যাণ হয়, এটা আমার পার্সোনাল ফিলিং। তো যাই হোক, আজকে মারিয়া সম্বন্ধে আবার কিছু ফালতু কথা বলছে, মারিয়া নাকি ওকে ইউজ করেছে। দেখো, কোনো ব্লগার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে যে সবাই মিলে আমাকে ছেঁড়ে খাচ্ছে, তুই আমার হয়ে বল, তার মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে কাজ দিচ্ছে না? তাহলে মারিয়া ওর উপকারই করেছে। মারিয়ার বর একটা স্কালারের ব্যাগ দেখাচ্ছে, মারিয়া এত ভালোভাবে দেখিয়েছে, এই দেখো এখানে স্পেস আছে, এই আছে, সঙ্গে সঙ্গেই বলেছে ও বাবা তুমি তো ব্যাগটা প্রমোশন করে দিলে। কারণ ব্লগাররা এইভাবে প্রমোশন করে। এইটা বলেছে বলে একবারে মানে পেছনে আগুন ধরে গেছে ওই টক্সিক দালালটা।
সঙ্গে সঙ্গে বলছে মারিয়ার বর এক্সপেক্টই করেনি যে তার এমন লোক মহিলার সাথে বিয়ে হবে যে মাসে 90,000 ইনকাম করবে। তাহলে তুই এক্সপেক্ট করেছিলিস যে এই সমস্ত বড় বড় ব্লগাররা তোকে ইউজ করবে এবং তুই যেন ইউজ অ্যান্ড থ্রো মাল? আমরা কিন্তু বুঝে গেছি, বুঝতে পেরেছিস? তোর বড় তো এক্সপেক্ট করেনি যে বাড়িতে বসে খাসির ঝোল খাবে, বুঝতে পারছিস? তুই কামিয়েছিস এককালে, এখন মারিয়া কামাচ্ছে, তোর লোভ হচ্ছে। একে মারিয়া গর্ভবতী, নজর না লাগে, মা বাচ্চা দুজনেই খুব ভালো থাকে, ঠিক আছে? মারিয়া পার্সোনালি কি, আমরা ওকে ব্লগার হিসেবে দেখি। দেখো ভাই, আমার এই ভিডিও থ্রুতে আমি আমার দর্শকদের বলি, আমি ব্লগারের হাতের কাজ দেখি, ব্লগিংটা সে কত সুন্দর দিচ্ছে, বুঝতে পারছো? কি সুন্দর রান্নার রেসিপি দেখালো, কি ঘর গোছানো দেখালো, কি কাজ দেখালো। তার ব্লগিং দেখে আমার সময়টা ভালো কাটছে কিনা আমি সেটা দেখি। এই হাপ্পান বাহিনীর কিছু চাবি দেয়া জুতো চাটা ছাঁচড়া দর্শক আছে, তাদের মতো কিন্তু আমার মেন্টালিটি নয়। রিতার জন্যে টিনা যেই বললো মনটা খালি খালি লাগছে, সঙ্গে সঙ্গে ছেলের কথা মনে পড়ছে না বলে ব্লগারকে জাজ করতে বসলাম। ওর ছেলে, তোর বাপের কী রে রীনা দাস? বুঝতে পারছি তুই তোর পরকালে চিন্তা কর, মুখে। তো যাই হোক, টিনার বাচ্চার কথা টিনার থেকে বেশি তো তোর মনে পড়ছে না, ঠিক আছে? সে বাচ্চা নেবে না, বেশ করেছে, নেয়নি, করুক না, বাচ্চা দেখিয়ে কামাবে। ওই লোকটা খুব হাফ প্যান্ট পরে নেচেছিল, বাচ্চা দেখিয়ে কামাবো, হচ্ছে না তো এখন ওর পেটোয়া যে জুতো চাটাগুলো ওরা চাইছে টিনা বাচ্চাটা নিয়ে যাক, যাতে ওই হাফ প্যান্ট বাহিনী খুঁতকুড়ো যা কামাচ্ছে বাচ্চা দেখিয়ে ওরা নিজেরাই খাক, আর মাঝে মাঝে টিনার পিন্ডি চটকাবে আসবে, বুঝলে তো? হাফ প্যান্ট বাহিনীর তিনটে জুতো চাটা এই রীনা দাস ভৌমিক টাইপের আছে, তারা এসে এক আধটা কমেন্ট করে আসবে, যেটা নিয়ে হাফ প্যান্ট বাহিনী আবার টিনাকে গাল দেবার স্কোপ পাবে। ট্যালেন্টের নামে ভাঁড়ে মা ভবানী, ট্যালেন্ট তো নেই। টিনার পা ধোয়া জল দিয়ে ভাত মেখে খায়, আর ওই ভাতটাও রোজগার করে দেয় ওই বাচ্চাটা, যার লেখাপড়া যাচ্ছে এবং ভবিষ্যৎ ছচ্ছরে। আরে ওসব ট্যালেন্ট দিয়ে বাচ্চা কোনো দিন দাঁড়াতে পারবে? ওই হাফ প্যান্ট বাহিনী হচ্ছে গ্রামের একটা ফালতু কিছু লোক, যে বাড়িতে গ্রামের মানুষ মেয়ে দেয় না, এইরকম কিছু একটা ফালতু একটা ফ্যামিলি। ওই ফ্যামিলি কেন তুললাম? কারণ অনেক কিছু জুতো চাটা লিখছে কমেন্ট বক্সে, বাচ্চাটার অভিনয় ক্ষমতা। আরে ইয়ার, বলিউড টলিউডে বড় বড় কানেকশান না থাকলে লোকে কোনো অভিনয় ক্ষমতা দেখাবার সুযোগই পায় না। এমনকি রিয়েলিটি শোগুলোতে যারা চান্স পায় তাদের কত বড় বড় কানেকশান আছে। তা অজপাড়া গায়ের একটা ফালতু ফ্যামিলি, যাকে গ্রামের লোকেরাই পছন্দ করে না, সেই বাড়ির ছেলে যদি দুটো এবিসিডি বা অ আ ক খ বা দুটো নামতা শিখতো, তবে কোথাও গিয়ে করে খেতে পারতো, বুঝতে পারছো? শুধু পয়সা খুব চিনেছে, একটা ভাঁড়ে পয়সা জমাতো, সেটাও তার হাফ প্যান্ট পরা বাপ, অকর্মণ্য ভিখিরি বাপ লুকিয়ে রেখে দিয়েছে, বুঝতে পারছো? যেটুকু দেখলাম আমি কমেন্ট বক্সে, যেটুকু পেলাম, আর নিজেও গিয়ে চেক করলাম, বুঝতে পারছো? ছেলেটাকেও টাইট মারছে এখন থেকে। সে তো বোঝাই গেছে, যখন বলেই ছিল যে ছেলেকে ভালো স্কুলে দেবো না, কারণ আমি 8 ফেল, আমার মুখে ছেলে এসে লাথি মারবে। গামলায় হেসি করিয়ে ওর মায়ের বিরুদ্ধে কন্ট্রোভার্সি দিয়েছিল, ওটা ওর মুখেই হেসি করবে ছেলে বড় হয়ে, আমার মনে হয়। কারণ ছেলে বুঝতে পারছে ওর বাপ কত অকর্মণ্য। ওইরম ব্যাঙে পড়তে যায় না, ওইরম স্কুলের মাইনে কতটুকু মাইনে, মাত্র 300 টাকা দিতে পারছে না, প্রাইভেটের মাইনে দিতে পারছে না। তো বাচ্চাটাকে এই যে কমেডি করাচ্ছে, করে করে ভবিষ্যৎ একদম ঝরঝরে করে দিচ্ছে। কারণ এই সমস্ত শিখিয়ে কোনো লাভ নেই। তোমাদের কি মনে হয় গ্রামের এই অজপাড়া গাঁয়ের একটা হাফ প্যান্ট পরা লোকের ছেলে কোনো দিন বড় বড় জায়গায় চান্স পাবে? কত বড় কানেকশান না থাকলে ও সমস্ত জায়গায় চান্স পাওয়া যায় না, বুঝতে পারছো? বড় বড় কানেকশান শুদ্ধ লোকে চান্স পেতে পারছে না, বরঞ্চ এই সময় লেখাপড়াটা শেখালে ছেলেটার ভবিষ্যতে কিছু করে খেতে পারতো না, ও তো করতেই দেবে না। হাপ্পান বাহিনীর প্রচণ্ড হিংসে বাচ্চাটার ওপর, মুখে করছে, মায়ের মতো সুন্দর ফর্সা দেখতে হয়েছে তো। হাপ্পান বাহিনীর মায়ের মতো কুচ্ছিত তো হয়নি, যেরকম হাপ্পান বাহিনী নিজে হয়েছে। তো সুন্দর টুকটুকে ফর্সা ছেলে, বুঝতে পারছো? খুব হিংসে যে লেখাপড়া যেন না শেখে, হোয়াইট কলার জব যেন না পায়। আর শোনো, মৌহা একটা মাত্র ব্লগার, সে নিজে রোজগার করে, মরা বেচে রোজগার করেছে, সুতরাং তার যদি ভুলভ্রান্তি দেখে নিশ্চয়ই বলবো। এই যে তোমরা বলো নারীর টান, ওরে বাপ, ক্যালিফোর্নিয়ায় থেকে একবারে গ্রামে গিয়ে গ্রাম ধন্য করে দিয়েছে। ওর ছেলে মেয়েগুলোকে দেখো,
মেহা খুব সুন্দর, কারণ মেহা মানিকবাবুর মতো হয়েছে দেখতেও এবং স্বভাবেও। বাচ্চাটা না এক বর্ণ বাংলা জানে, না ইন্ডিয়ান রুপি চেনে। তাহলে যারা ইন্ডিয়া সম্বন্ধে কিছু জানেই না, তাদের তোমরা কি করে বলো যে নারীর টান, তারা দেশকে ভালোবাসে? ইন্ডিয়ান ভাষা জানে না, ইন্ডিয়ান স্ক্রিপ্টও চিনবে না। আরে বলতেই পারে না সে অ ক খ কি চিনবে? কালকের কন্টেন্ট কি করেছে, আমার মা ইন্ডিয়ান রুপি চেনাচ্ছে, তার মানে ইন্ডিয়া সম্বন্ধে ও বাড়িতে আলোচনাই কিছু হয় না। বুঝতে পারছো? নিজের দেশে শুধু শাশুড়ির মরা বিক্রি করতে এসেছিল, ওই যে ইয়ের প্লেনের ভাড়া তুলতে আর মরা বিক্রি করবে প্ল্যান করেই এসছে, যার জন্যে ওর স্বামী মানিকবাবু মাতৃশোক 2 দিন বুকে চেপে দাঁড়িয়েছিল। আজকে বাপের বাড়ি থাকার দিন কমে আসছে। হ্যাঁ, তোমার বাপের বাড়িটাই বাড়ির, অন্য লোকের নয়। 1000বার বলবার এই কথাগুলো আমার নিজের কন্টেন্ট। আমি কিন্তু ওই প্রবাসী প্রবাসী মহিলার কি নাম ওনার ভুলে যাচ্ছি, ভালো ব্লগার, উনি খুব সুন্দর কথা বলেন, মার্জিত কথা বলেন। প্রবাসী মহিলা কি নামটা ভুলে যাচ্ছি। ওনার কোনো ক্লিপ তুলে তো চালিয়ে দিইনি, সুতরাং এটা আমার সম্পূর্ণ নিজের কন্টেন্ট। ওই প্রবাসী ম্যাডামের কোনো ক্লিপ তুলে চালিয়ে দিয়েছি, কিন্তু প্রবাসী ম্যাডামের যদি তোমরা কন্টিনিউ ব্লগ দেখো বুঝতে পারবে যাদের চোখ আছে, যারা ওই চাটুকার কপালে এখানে লিখিয়ে জন্মেছে, তাদের কিছু করার নেই। যারা নর্মাল দর্শক তারা বুঝতে পারবে যে ইন্ডিয়ার প্রতি, নিজের মাতৃভূমির প্রতি এদের কোনো নেই। এখানে এসছে তোমার নববর্ষের বাজার করবে, এই তোমার জু দেখাচ্ছে, যা শোক হয়েছে, তার জু দেখতে এখন মন হয়। মানিকবাবুর এখন জু দেখতে ইচ্ছে করবে, কিন্তু তার মানে শাশুড়ির প্রতি কোনো আদিক্ষেতা বা কোনো ভালোবাসাই ছিল না। আরে শাশুড়ির থেকে ছেলে ছিনিয়ে কেটেছে ওর। পাছে মানিকবাবু মায়ের ক্লোজ হয়ে যায়, যার জন্যে মা মেয়ে মিলে মানিকবাবুকে তার মায়ের থেকে ছিনিয়ে রেখেছে। আমি মানুষ হিসেবে এদের থেকে অনেক বড়, কখনো শাশুড়ির থেকে আমার স্বামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করিনি। আমার সে পরলোকগত শাশুড়ি, ওনার মানে পায়ে 24 ঘন্টা প্রণাম করি। উনি তো আজ নেই, এই তো স্বামীটাকে তো আমার কাছেই দিয়ে গেছে, উনি তো আজকে নেই। এইটুকু জ্ঞান বুদ্ধি আমার আছে, সুতরাং মানুষ হিসেবে এই ব্লগারটার থেকে আমি অনেক বড়। আর মৌহা দেবীর কোনো কন্টেন্ট আমি চালাচ্ছি না, সুতরাং নিজের কন্টেন্ট দিন, এটাই আমার নিজেরই কন্টেন্ট। বুঝতে পারছেন? তো যাই হোক, এবার ফিরে আসি শুয়ের কথায়। আজকে মারিয়াকে আবার গাল দিতে বসেছে। অপরাধের মধ্যে মারিয়ার বর বলেছে যে এই অ্যাশ কালারের ইয়েটা তুমি কি প্রমোশন করে দিচ্ছ? এটা খুব স্বাভাবিক কথা, কিন্তু কারণ ব্লগাররা এইভাবে প্রমোশন করে, তো শুধু একটা প্রোডাক্টের অত প্রশংসা করলে খুব স্বাভাবিক কথা। কিন্তু প্রচণ্ড হিংসে হয়ে যাচ্ছে, মারিয়ার পেটে বাচ্চা দেখে হিংসে, মারিয়ার পকেটে পয়সা দেখে হিংসে, হিংসুটে টক্সিক দালাল, অসভ্য একটা। আমি শুধু দেখতে চাই যে কবে এটাকে তাড়াবে, ওর মালকিন ওকে কবে এটাকে তাড়াবে। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি, কারণ বেশি লম্বা ভিডিও হলে না পোস্ট হয় না। রাখছি তাহলে। এই ভিডিওতে দুটো জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করলাম, যে ওয়েস্ট বেঙ্গলের কেন মহামূর্খগুলো শুনে নাও। ফিল্ম সমালোচক হয়, ক্রীড়া, স্পোর্টস ক্রিটিক, সমস্ত জিনিসের সমালোচক বলে একটা জনরা আছে। যারা অতি মহামূর্খ তারা গিয়ে একটু সার্চ করে গুগলে, বুঝতে পারছো? ও মৌহার ভিউজ দেখে হিংসে হয়েছে। আরে হিংসে তোদের হয়েছে, তোরা দেখলা। বুঝতে পারছি, আমাকে তো পরিবার বেঁচে খেতে হয় না। ও মৌহা ভিউজ দেখিয়ে যে পয়সাটা কামায়, ওই পয়সা আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে রোজগার করে কামিয়ে আনতে পারি। হিংসে কিছু নয়। সে ব্লগিং করে ফালতু জিনিস দেখাবে আমাদের, তো সমালোচক হিসেবে তো বলবই। তো এই ভিডিওটা আমি ভার্চুয়ালি একজন সমালোচক, যেমন ওই টক্সিক দালাল এবং একজন ব্লগার, দুজনকে নিয়ে করলাম। দুজনের সম্বন্ধেই তোমাদের যার যা মতবাদ আছে আমার কমেন্ট বক্সে লিখে যাবে। পার্সোনাল অ্যাটাক করলে ডিলিট করে দেবো, কারণ দুষ্টু গরুর থেকে শূন্যকাল ভালো। তো যাই হোক, বুঝতে পারছো? তো ভিডিওটা এখানেই রাখছি, কারণ তাও অনেক বড় হলো রে বাবা, 7 মিনিটের ভিডিও হয়ে গেল। ঠিক আছে,
আমার নিউজ ফিডটা একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। আমি কাজ করি না যাদের নিয়ে, তাদের ভিডিও আসছে কেন? তো কী হচ্ছে, যাদের কাজ করি, যেমন টিনার ব্লগ, ওকে নিয়ে কাজ করি, ওর ব্লগটা তবু খুঁজে পেতে পারছি। আর যাদের নিয়ে কাজ করি তাদের ভিডিওগুলো তো আসছেই না। তো আমি এখন বসে বসে নিউজ ফিডটা অ্যারেঞ্জ করবো, আমার বেশিক্ষণ তো দেখতে দেবে না। চলো তাহলে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত জানতে চাই। আর সুজ এই বারবার বলে যে মারিয়ার উপর আমি এহসান করেছি, এহসান মানে উপকার করেছি, কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে ছিঁড়ে খাচ্ছে বলে মারিয়া ওর কাছে গেছে। এই ব্যাপারটা সম্বন্ধে তোমাদের কি মতামত? আমার মতামত হচ্ছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি কোনো ব্লগার গিয়ে বলে যে তুমি আমার হয়ে বলো আমাকে ওরা ছিঁড়ে খাচ্ছে, তাহলে তো তাকে তো কাজ দেয়া হয়। যে কাজটা ওকে সোনাবুনো দিয়েছে সেই কাজটাই মারিয়া ওকে দিয়েছিল। এবং এটাও শুনেছি যে ড্রাই ফ্রুটস নিয়ে যাব বলে ওর মারিয়াকে বলে এসছে। তার মানে লেলা করতে করতে মারিয়া ওর কাছে গেছিল না, লেলা করতে করতে তুই গেছিলিস? দর্শক ঠকিয়েছিস তুই। আমরা ভাবছি তোর সঙ্গে বুঝি মারিয়ার বিশাল দুশ্মনী চলছে, অথচ তুই ভেতর ভেতর মারিয়ার পা চাটতে চলে গেছিলিস। তুই দর্শক ঠকিয়েছিস, টক্সিক। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি।